বাগদা বিধানসভার উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচার চলছে জোর কদমে। মালিপোতা পঞ্চায়েতে দিয়াড়া প্রাইমারি স্কুলের কক্ষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচার করছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং বনগাঁর বিধায়ক গোপাল শেঠ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা দেখছেন এই খবর সোশ্যাল মিডিয়ায়, জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় প্রকৃতির বার্তায় খবরে প্রশান্ত দাশগুপ্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 164 নম্বর বুথ সব থেকে কি বলবো, মানে কাজের দিক দিয়ে সব থেকে পিছিয়ে থাকে, কোনো গুরুত্ব দেওয়া হয় না। তাই এখানে মন্ত্রী মহোদয় বা অন্যান্য যারা আছে তাদের কাছে আমাদের বিশেষ সতর্ক বা দৃষ্টি রাখার জন্য আহ্বান করছি যে আমাদের পাশের বুথ হায়, অথচ সেখানে পাকা রাস্তা হওয়ার জন্য শুনছি বিভিন্নভাবে যোগাযোগ করা হচ্ছে, আর আমাদের বুথে সে রাস্তা হওয়ার দিকে কোনো খেয়ালই নেই। সে বুথে হার পাশের বুথ। আমাদের এখানে দুটো ICDS স্কুল আছে, মানে সবথেকে বেশি ভোটে লিড, অথচ মেম্বারের দিক দিয়ে বা গুরুত্বের দিক দিয়ে আমাদের মেম্বারের কোনো রকম পঞ্চায়েতের ভাবে কোনো রকম গুরুত্বই দেওয়া হয় না, কোনো রকম পদ ইত্যাদি কিছু দেওয়া হয় না। এইগুলো যদি সকলকে আমরা অনুরোধ করব, বিশেষ করে 164 নম্বর বুথ, আমরা যে 100 কত আমাদের প্রায় 400-র কাছাকাছি লিড ছিল, এবার আমরা আরও সে লিড বাড়াবো। আমরা আমাদের হচ্ছে প্রার্থী ঠাকুরবাড়ির প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে আমরা যতভাবে আমরা আমাদের প্যানেল ধরে, একেবারে যেটা বলা হয় প্যানেল ধরে, এখানে বিরোধীরা কোনো ভোটই পাবে না। দিয়াড়া বুথের যে রাস্তা নিয়ে সমস্যাটা ছিল, বিজয়নগর থেকে মানে বিশেষ করে মিহির কাকার বাড়ি থেকে এখানে দিয়াড়া বটতলা যে রাস্তা নিয়ে আমাদের সমস্যা বা ঝামেলা, সেটা নিয়ে কালকেই ইমরানের সঙ্গে আমাদের মেম্বারের যে শুনুন, আপনাদের এই রাস্তার প্রপোজাল অলরেডি চলে গেছে। সেই রাস্তা ভোটের পরে, আমি বলছি শুনুন, ভোটের পরে দেখবে। এবং এখন কোনো ইলেকশন কোড অফ কন্ডাক্ট চলছে, কোনো রাস্তা হবে না। হ্যাঁ, সেইটা ভাই, এই রাস্তাঘাট নিয়ে আর বলো না। আমরা যখন এসছি, আর সর্বোচ্চ নেতৃত্ব মমতা ব্যানার্জির পরই যিনি আছেন নিশ্চয় আপনাদের কোনো কাজ আটকে থাকবে না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি এবং প্রধান আছে, কিন্তু এই জন্যে আমরা আপনাদের কোনো চিন্তা নেই, এই রাস্তা গ্রহণ করা হয়েছে, শুরু এইটুকু হলো সব ঠিক আছে, আর নেই। আর রাস্তা নিয়ে কথা বলবেন না। আমার এখানে 164 নম্বর বুথ, একটাই বুথ। এই বন্ধুগণ, অনেক সময় নিয়ে আপনারা এখানে আছেন। আমি প্রথমে দেয়ারা গ্রামের এই অঞ্চলের সকলকে, মালিপোতা অঞ্চলের আপনাদের বড়দের নমস্কার, সালাম আলাইকুম, আর সকলকে আমার শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। দেখুন, আমি 12 দিন 13 দিন ধরে আছি মালিপোতা। এই নিয়ে আমার 5টি মিটিংয়ে আমি গিয়েছি। এই 5টি মিটিংয়েই আমরা সব যা সমস্যা ছিল আলোচনা হয়ে গিয়েছে, এবং আপনাদের দোয়া থাকলে সেই কাজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এখানে আমরা জিতি, এখানে মমতা ব্যানার্জি জেতে, প্রার্থী যেই হোক মমতা ব্যানার্জি জেতে। এবারের প্রার্থী মধুপর্ণা ঠাকুর BSc পাস করে MSc-তে পড়ছে। আমাদের গর্ব হবে যে সব কথা জেতার পর
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি বুঝিয়ে বলতে পারবেন এবং আমাদের প্রধান এবং আপনারা যারা বুথে আছেন তাদের সঙ্গে কথা বলতে পারবে। সেদিক থেকে আমরা অত্যন্ত আস্থাশীল যে মধুপর্ণা আপনাদের সঙ্গে মেয়ে হিসেবে, কন্যা হিসেবে, বোন হিসেবে আপনাদের কথা শুনবেন, আপনাদের কাজ করবেন, এতে আমার কোনো সন্দেহ নেই। এবং এই দিয়ারা অঞ্চলে দুটো বুথ 64 এবং 65 এখান থেকে জেতার ব্যাপারেও আমি এবং আমাদের মন্ত্রী মহোদয়া আমাদের কারো কোনো সন্দেহ নেই। ভাই গোপাল আমার বনগাঁর চেয়ারম্যান সঙ্গে এসেছে, আমাদের তরুণ ঘোষ আপনারা সবাই জানেন 2003 থেকে পঞ্চায়েত সমিতি সভাপতি ছিল, এখন সহসভাপতি। আমি শুধু এইটুকু আপনাদের বলবো যে আমরা এসেছি আপনারা অনেক দূরে, কিন্তু একবার আমরা আপনাদের সঙ্গে না মিললে, আপনাদের সঙ্গে দেখা না করলে, এখানকার ভাই বোন গুরুজন যারা আছেন একবার আপনাদের সঙ্গে নাম মিললে, না দেখা হলে আমাদের মনেরও শান্তি হবে না। তাই আপনাদের কাছে আমি দুটো কথা বলেই শেষ করব। একটা হচ্ছে যে আপনারা বাগদা বিধানসভা কেন্দ্রের দেয়ারা গ্রামের আপনারা হচ্ছেন এখানকার মালিক। আমার মালিক জনতা, আর সবার মালিক উনি ওপরওয়ালা। এবং আপনাদের কাছে আমরা এসেছি, আমরা বলছি যে এবারের বাগদাতে আমাদের মধুপর্ণা একে জিতিয়ে আপনারা উন্নয়নের যে দায়িত্ব, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, কন্যাশ্রী বলুন, যুবশ্রী বলুন, স্বাস্থ্যশ্রী বলুন, রূপশ্রী বলুন, কৃষক সম্মান নিধি বলুন, সবটাই যাতে আপনাদের হাতে থাকে। আপনারা যেভাবে বলবেন, আপনারা যেভাবে চাইবেন, যাতে সব মানুষের কাছে মমতা ব্যানার্জির যে সামাজিক প্রকল্প, খাদ্য থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, ছাত্রদের জামা কাপড়, বই থেকে শুরু করে সমস্ত কাজ, রাস্তাঘাট, ট্রেন যেন আমরা ঠিক মতো করতে পারি, এই দোয়া আপনাদের কাছে আমরা চাইতে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস যে দিয়ারা আপনাদের এই দুটো বুথে 64 এবং 65-তে আমরা মমতা ব্যানার্জির কাছে এইটুকু বলতে পারবো যে আপনারা উত্থান এবং পতন দেখেন না, সব সময় সদা সর্বদা মমতা ব্যানার্জির সঙ্গে, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা সবাই থাকেন। এবং আমাদের আশা যে আপনারা এবারও আপনাদের যে আমাদের যে আবেদন, আমাদের যে প্রার্থনা, যে এই বুথ থেকে আরও অনেক অনেক বেশি ভোটে আপনাদের জেতাতে হবে। মনে রাখতে হবে যে বাই ইলেকশন, উপনির্বাচনে মানুষ বেরোতে চায় না, কিন্তু আমার ভাইদের কাছে আমার বিশেষ করে আবেদন, ভাইজান আপনারা সবাই মিলে ওই ভোটের দিন 10 তারিখে সকাল সকাল বাড়ির মায়েদের, গুরুজনদের, বয়স্কদের যারা হাজির আছেন তাদের প্রত্যেককে করজোর করে যদি বুথে নিয়ে যান, তাহলে 4 নম্বর বোতাম মধুপর্ণা ঠাকুর 4 নম্বর, এই ভোটে আপনারা যত বেশি ভোটে আপনারা এগিয়ে দেবেন, মধুপর্ণা ঠাকুর তত বেশি ভোটে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হবে, এই আশা রেখে আপনাদের সকলের কাছে আশীর্বাদ এবং দোয়া প্রার্থনা করে আমার কথা আমি শেষ করি। এই কে বলবে? যে আমরা আরো বেশি কি করে ভোটে জিতবো, যাতে কেউ বাইরে না থাকে। এবং যারা পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ন্ত্রণ করেন, তাদের আজকে দুজনে এখানে উপস্থিত, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ মাননীয় নির্মল ঘোষ মহাশয় এবং আমাদের মাননীয় মন্ত্রী, মানে কতগুলো দপ্তর আমি জানি না, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অনেক দপ্তর, দিদির অনেক দপ্তর, মানে এত মমতা বন্দ্যোপাধ্যায় যার উপরে সমস্ত বিশ্বাস তুলে দিয়েছে যে, এবং বাংলার মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যারা এই মায়েরা আম্মারা আছেন
বোনেরা আছেন, ভাইজানরা আছেন, তাদেরকে সমস্ত দিক থেকে যিনি দিদির হয়ে তিনি সেই দিদির নির্দেশিত পথে কাজ করেন, সেই চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্যমন্ত্রী, এদের দুজনের জন্য একটু করতালি যদি সবাই দেন তাহলে মনে করো অনেক করে দিয়েছে। দেখুন, আমরা নির্বাচন আসছে, নির্বাচনের সময় আমরা যেখানে ছিলাম সেখানেও একটা বিপর্যয় ঘটেছে। মানুষ আমাদের সঙ্গে সারা বছর থাকছে, কিন্তু যখন ভোট আসছে তখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উন্নয়নের কথা ভুলে যাচ্ছে। তার মধ্যে আমাদের দোষও আছে, যারা আমরা বিভিন্ন পদে পদাধিকার নিয়ে আছি, তারা আমরা বিভিন্ন সময় নিজেদের মধ্যে গণ্ডগোলের জন্য আমরা দলের মধ্যে যখন ইলেকশন আসে একটা ভাগাভাগি তৈরি হয়। তো আমাদের লোকাল নেতৃত্ব, আমাদের প্রথম যিনি আমাদের বনগা এই বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তরুণদা, এখন সহসভাপতি আছেন, এই এলাকার প্রধান আছেন দেবপ্রসাদ, আমাদের এখানে যে আমাদের এই অঞ্চলের সভাপতি দীপক ঘোষ আছেন, আফজালরা আছেন এবং এখানে নেতৃত্বরা আছেন। দেখুন, আপনারা যখন এখানে আছেন, আপনারা এই অঞ্চল একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সত্যিকারের যদি তার সম্মান জানান সেই এলাকার মানুষ, আপনারাও দিকে দিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন নিজেদের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মত, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথ। মধুপর্ণা যে ঘরের মেয়ে, শুধু মতুয়া ধর্ম নয়, তারা মহিলাদের যে দিশা দেখিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর, যে নারী শিক্ষা, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে পশ্চিমবাংলার বুকে নয়, ভারতবর্ষের বুকে প্রথম যে আর কি কনিষ্ঠ এমএলএ হিসেবে আপনারা পৌঁছাবেন, তার নাম হচ্ছে মধুপর্ণা ঠাকুর। সেই মধুপর্ণা ঠাকুরকে আজকে চন্দ্রিমাদি এবং আমাদের গার্জিয়ান নির্মল ঘোষ আছেন, তাকে কিভাবে সযত্নে রাখবে এটা বলার অপেক্ষা রাখে না। কারণ এই দুটো মানুষকে আমি জানি, যেখানে পদার্পণ করেন সেখানে যা যা শুনে গেলেন সেগুলোকে সমস্যার সমাধানের জন্য দিদির কাছে পৌঁছাবেন। দিদি বনগাঁর মানুষকে অত্যন্ত ভালোবাসেন, দিদির ভালোবাসা সারা জীবন ছিল। প্রয়াত ভূপেন সেঠ আপনাদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ। তিনি যখন ছিলেন সঙ্গে রতনদারা আসতো, আজও রতনদা এসছেন। সুতরাং সেই মানুষটা যখন আসতেন তখন সিপিএম এর সেই আরবাদ বাহিনীদের অত্যাচার, সেই অত্যাচারের মধ্যেও আপনারা দাঁড়িয়ে এলাকায় সেই আমাদের দলের প্রতীককে জেতানোর চেষ্টা করেছেন। আজকে তো সুদিন যে ওই রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে না কেন? রাস্তা দুটোই হবে, এটারও টেন্ডার হয়ে গেছে, ওটারও টেন্ডার হয়ে গেছে, তাই তো? প্রধান কোথায় গেল? আমাদের সে দুটো রাস্তাই হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। রাস্তা হবে, আরো যা যা সমস্যা দেখে যাচ্ছে ভোটের পরে সেগুলো সমাধান হবে। বাগদা যদি আজকে আমরা লিড করতে পারি, 2026-এ আমাদের বনগাঁ মহকুমার সেই জায়গায় আমাদের পথ দেখাবে যে আমরা আবার পুনরায় দিদির সব থেকে নির্ভরযোগ্য দলের আমরা কর্মী, দলের আমরা সমর্থক, যারা আমরা দলকে এগিয়ে নিয়ে গেছি। অপরদিকে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি কোন দিকে যেতে যাবেন ঠিক করতে পারছেন না। তার পরিচয় কি? তিনি উত্তরপ্রদেশে থাকেন, উত্তরপ্রদেশ থেকে এসে নাকি ডাক্তারি করতে যান। কোয়াক ডাক্তার কি কাটে আমরা জানি না, ডাক্তার কথাটা লিখতে পারছেন, এদিকে বলছে ডাক্তার। ডাক্তার অনেকে বুঝতে পারছো, ডাক্তার না বলো ও পাচা কাটা ডাক্তার না কি ডাক্তার আমি জানি না। যেমন মোদির যেরকম সেদিনকে আমাদের
যিনি সাংসদরা যে বিভিন্নভাবে কথা বলছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো 400 কথা বলেছেন, আর চন্দ্রিমা তিনি যারা যারা দাঁড়িয়েছিলেন তখন 200 বলেছিলেন, 200 পার করবে এবার বাংলায়, কিন্তু সেই চুকিত কিত 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 70 থেমে গেল, আর উঠল না। এবার আমাদের বনগা বাগদা বিধানসভায় ওই চুকিত কিটের মতন আপনাদেরও করতে হবে, কিট 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 কিট, ওরা গুনবে কে কাকে দেবে ভোট ঠিক করতে পারছে না, ওদের মধ্যে একটা শাল ঢুকে গিয়েছে, মাঝখান থেকে ভুলে যে মরা সিংহ, সেই সিংহ উঠে বলছে যে আমি অনেকদিন দেখা যায়নি, খেতে পাই না, আবার রক্তপান করতে এসছে বাংলা। যারা 56,000 মানুষকে খুন করেছিল, যারা 55,000 রক্ত ক্ষরণ করেছিল, তাদেরকে আমরা বিদায় দিতে হবে। আমাদের শান্তনু এখানে লোকাল ছেলে, এলাকায় কোনো কাজ করে না, শুধু ধর্মের ধ্বজা ধরে এখানে মানুষকে ভুল বোঝাচ্ছে। টিএমসি মানে মনে রাখবেন টেম্পল মক্স এবং চার্চ, যার একটা বটগাছ, সেই বটগাছ তলায় হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে একসঙ্গে থাকে। তাই সকলের কাছে আবেদন, আমি মুসলিম ভাইদেরও বলছি, হিন্দু ভাইদেরও বলছি যে আমরা সকলে মিলে এবারের ভোটটা দিদিকে উৎসর্গ করব। বলবো দিদি, বাগদায় আমরা বিপুল ভোটে জিতে এসেছি, আমরা সবাই খেটেছিলাম, তাই করজোরে নিবেদন প্রত্যেকে যারা তৃণমূল সারা বছর ধরে করেন, সেই মানুষগুলোই যদি আমাদের ভোট দেয় আমরা হারবো না। তাই বলছি মধুপুর ঠাকুরকে জোড়া চিহ্নে বিপুল ভোটে জয়ী করবেন, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। টিএমসি মানে আরেকটা হয়, টিএমসি মানে তারা মায়ের চরণ হয়, টিএমসি মানে তারা মায়ের চরণ হয়। থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাদের আঞ্চলিক নেতৃত্ব মোহাম্মদ আফজাল হোসেন মন্ডল, স্রেফ 2 মিনিট উনি কিছু বক্তব্য রাখবেন। সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা দলীয় অভিনন্দন জানাচ্ছি। আমি দু একটি কথা বলবো। আজকে যে কর্মী সভা হচ্ছে, এই কর্মী সভায় আজকে মমতা ব্যানার্জি যে গর্জনের কথা বলছেন, আমরা সেই গর্জনের কথা, মমতা ব্যানার্জি কি গর্জনের কথা বলছেন, মমতা ব্যানার্জির উপস্থিতির কথা বলছেন, মমতা ব্যানার্জি স্টাইপেন্ডের কথা বলছেন, এই মমতা ব্যানার্জির যে 63টা প্রকল্প, এটাই কিন্তু মমতা ব্যানার্জির গর্জন। কিন্তু তার মধ্য দিয়ে সব থেকে বেশি গর্জন কে করছে? লক্ষ্মী ভান্ডার কিন্তু এই মধুপর্ণা মমতা ব্যানার্জি ভোট চাওয়ার সুপারিশ করছে। আজকে আমার আর একটা প্রশ্ন, আপনারা যারা কর্মী আছে বিজেপি কর্মীদের কাছে প্রশ্ন করবেন যে আমরা তো বিজেপিতে ভোট দেবো, কেন ভোট দেবো? আপনারা কি একটা হদিশ দিতে পারবেন যে 15 লক্ষ টাকা নরেন্দ্র মোদী দেবে বলেছিল, সেই 15 লক্ষ টাকা কোন ব্যাংকে বই করলে 15 লক্ষ টাকা পাওয়া যায়? মমতা ব্যানার্জি যে 63টা প্রকল্প, সেই 63টা প্রকল্প তো বাংলার যে কোনো ব্যাংকে বই করলে পাওয়া যায়। আপনারা বলুন তো কোন ব্যাংকে বই করলে ওই 15 লক্ষ টাকা পাওয়া যায়? এটা বিজেপি কর্মীদের কাছে, আপনারা যারা কিনা কর্মীদের কাছে প্রশ্ন করবেন। যদি সেই ব্যাংকের হদিশ দিতে পারে, আমরা তৃণমূল কংগ্রেস করবো না, আমরাও বিজেপি করবো। দ্বিতীয় কথা হচ্ছে, অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে টাকা দিচ্ছে, হ্যাঁ কিনা? আর নরেন্দ্র মোদী কি করছে? আধার কার্ডের লিঙ্কের নামে টাকা নিচ্ছে, রেশন কার্ডের লিঙ্কের নামে টাকা নিচ্ছে, বিভিন্ন সাইবার ক্যাফে লাইন লাগিয়ে দিচ্ছে। এই প্রশ্নটা বিজেপি কর্মীদের কাছে করবেন। আরেকটা প্রশ্ন কি করবেন যে 2011 সালের আগে যারা আমরা ওপার বাংলা থেকে এসেছিলাম, 11 সালের আগে আমরা যারা ওপার বাংলা থেকে এসেছিলাম, তারা তখন আই কার্ড তাদের ছিল, তাদের কোনো সচিত্র পরিচয়পত্র ছিল, রেশন কার্ড ছিল। এই প্রশ্নটা যারা ওপার বাংলা থেকে এসেছে, যারা বিজেপি করছে, তাদেরকে বলবেন। আর মমতা ব্যানার্জি সেই দুঃখটা দেখতে পেয়ে যে এরা লোকে ভোট দেয় আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এইটা মমতা ব্যানার্জি বলে বিনা ডকুমেন্টসে তাদেরকে ভোট করে দিয়েছে। এই প্রশ্নটা বিজেপিদের কাছে করবেন। আপনারা বলবেন যে এই লক্ষ্মী ভান্ডার, এই সমস্ত 63টা প্রকল্প আপনারা যখন মমতা ব্যানার্জি উন্নয়ন করছে না, এটা যখন পশ্চিমবঙ্গের উন্নয়ন, তাহলে আপনারা এই প্রকল্পগুলো ছেড়ে দেন, আপনারা নরেন্দ্র মোদীর প্রকল্প নেন। এছাড়া প্রশ্ন করবেন
যে নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো তৈরি করেছে বা দেবে বলছে সেই প্রকল্প আমার পশ্চিমবঙ্গের কেউ কি পাচ্ছে? একটা হদিশ দেন। আপনি পাচ্ছেন, আপনার আত্মীয় পাচ্ছে, বা আপনার কোনো বন্ধু বান্ধব পাচ্ছে, যদি হদিশ দিতে পারেন তাহলে আমিও বিজেপি করবো, আমি তৃণমূল করবো না। এবার লাস্ট একটা কথা বলছি আমি, এই আমাদের যে শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির কর্মীদের কাছে মার খেতে খেতে ওর লজ্জা নেই। একজন জিজ্ঞেস করছে শুভেন্দু অধিকারী তোমার লজ্জা শরম ঘৃণা বৃত্তি বলে কিছু নেই? তা বলছে আমাদের বংশটাই এরকম, 20-30 জুতোয় আমাদের লজ্জা হয় না, 41 জুতো মাত্রায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বা আমাদের এখানে উপস্থিত মুখ্য সচেতক আমাদের চিফ হুইপ নির্মলদা জিন্দাবাদ, অর্থমন্ত্রী জিন্দাবাদ, এবং আমার প্রিয় সেনাধন্য নেতা গোপাল সেন জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের আফজাল। আমার অগ্রজ, আমার অভিভাবক মাননীয় নির্মল ঘোষ, মুখ্য সচেতক আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা, মাননীয় রাজ্যের মন্ত্রী গোপাল সেন, এখানে রতনদা, প্রেয়সী এবং আমাদের জায়গাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, এবং আমাদের মনোরঞ্জন থেকে শুরু করে সকলকেই বলে ভালো হতো। জেলা পরিষদের সংখ্যা, আমাদের সঞ্চালক বাক্কা, সকলকেই অভিনন্দন, শুভেচ্ছা। আমি মাত্র 2-3টে কথা বলবো, আপনারা শুনুন। আমাদের মধ্যে একটা নানা রকমের হতাশা আছে, তার কারণ কিছুদিন আগে আমরা যে নির্বাচনটি করলাম, সেই নির্বাচনে আমরা প্রায় 20,000 ভোটে বেশি আমরা পরাজিত হয়েছি। কিন্তু আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে এইবার বাগদা বিধানসভায় যে উপনির্বাচন হচ্ছে, ওদিকে 1998 সালে যে নির্বাচন হয়েছিল তাতে আমরা অনেক ভোট জিতেছিলাম, পরবর্তীকালে অনেক ভোটে আমরা জিতেছি, কিন্তু 16 সাল থেকে আমরা জয়ের মুখ দেখতে পারিনি। এবার অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, বহুদিন পরে বাগদা বিধানসভার উপনির্বাচনে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী থেকে শুরু করে কর্মী সমর্থক নেতৃত্ব সকলে একাট্টা হয়ে আগামী 13 তারিখে আমরা একটা নতুন ভোট দেখতে পারবো। মধুকন্যা ঠাকুর বহু ভোটে জয়লাভ করে বাগদাকে আমরা আবার মমতা ব্যানার্জি আমাদের নেত্রীর কাছে উপহার দিতে পারবো, এটা আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম। আর এই 165 এবং 64-65 যে বুথে এখানে আমরা এই লোকসভা নির্বাচনেও লিড পেয়েছি। টাকায় উনি কিনে এসে এখানে প্রাপ্তি হয়েছে, এটা পরিষ্কার বিজেপির লোক বলেছে, এটা আমার আপনার কথা না। কিন্তু এখন দেখা যাচ্ছে পোস্টারে যে ছবিটা আছে, বিনয় কুমার বিশ্বাসের পোস্টারে যে ছবি আছে, ভোটার লিস্টে এবং যে প্রার্থী পদ নিয়েছে সেই ছবির সাথে এই মানুষের কোনো মিল নেই। এখন আমরা সন্দেহ করছি যে এই প্রার্থী হয়তো জাল প্রার্থী, এবং এরকম একটা চর্চবৃত্তি নিয়ে এই জাল প্রার্থী আপনাদের কাছে এসছে। এ ব্যাপারে আমি সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। আর একটা কথা বলি, এই প্রার্থী ইনি হচ্ছে 42 বছর বয়সে দিল্লি বোর্ড থেকে ওই সমস্ত যে সার্টিফিকেট কিনতে পাওয়া যায় সেই সার্টিফিকেট নিয়ে উনি মাধ্যমিক পাস। ছেলেমেয়েরা 15 বছরে মাধ্যমিক পাস করে, আর উনি 42 বছরে মাধ্যমিক পাস করেছে, তাও জাল সার্টিফিকেট কিনে। সে কি করে ডাক্তার হয়? এই ভুয়ো ডাক্তারকে প্রত্যাখ্যান করুন এবং এলাকায় ঢোকার জন্য ওকে ব্যারিকেড করে দিন। এই প্রার্থীকে আমরা প্রত্যাখ্যান করে আমাদের অত্যন্ত স্নেহের যে বিএসসি পাস এবং অত্যন্ত মেধাবী ছাত্রী এবং এমএসসি পড়ছে জিওলজিতে, এইরকম একটা সুন্দর এবং ফুটফুটে আমরা নিষ্পাপ আমরা একটা প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করব, এই আশা ব্যক্ত করে সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্যন্ত সুবক্তা। এই সরিয়া সভা এই আগামী 10ই জুলাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুকন্যা ঠাকুর
তাকে বিজয়ী করে আনার জন্য এই সভা আহ্বান করা হয়েছে এবং আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের সকলের শ্রদ্ধার মানুষ, বিধানসভার মুখ্য সচেতক এবং অত্যন্ত পুরনো একজন রাজনীতিবিদ আমাদের নির্মল ঘোষ মহাশয় বিভিন্ন সময় আমাদের পথ নির্দেশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেন সেই মতো করে তিনি উপস্থিত আছেন। গোপাল শেঠ খুব ভালো ছেলে, বনগাঁয় পৌরসভার চেয়ারম্যান এখানে আছে। তরুণবাবু খুব সুন্দরভাবে বলছিলেন যে প্রার্থী হয়েছে ভারতীয় জনতা পার্টি, তার সম্পর্কে বলছিলেন। রতন আছে এখানে, সেও দীর্ঘদিনের আমার সহকর্মী। আমার মহিলা সভানেত্রী এই সাংগঠনিক জেলার ইলা আছে পেছনে, শম্পা আছে এখান থেকে নির্বাচিত প্রতিনিধি জেলা পরিষদের। আপনারা সবাই রয়েছেন এই এলাকায় 164 আর 165 এই দুটো বুথে সবাই রয়েছেন। আমি মালি পোতা এই দুটো বুথে বেশি কিছু বলার দরকার নেই, কারণ আপনারা যেভাবে লিড দিয়েছেন সেই লিডটা আরো বেশি দিতে হবে, এটা আপনারাও জানেন। সুতরাং আমাদের বলার অপেক্ষা রাখেন। দেখুন, 4টে উপনির্বাচন 4টি বিধানসভায় হচ্ছে এবং 4টি বিধানসভার উপনির্বাচন 10ই জুলাই 13ই জুলাই তার ফলাফল। মধুপর্ণা ঠাকুর বাগদার জন্য যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সে যদি বাগদা থেকে যেতে তাহলে একদিকে যেমন একজন মহিলা অর্থাৎ ছোট মেয়ে, মহিলাও বলা যায় না, সেই জায়গায় বয়সেও পৌঁছয়নি, ছোট একটা মেয়ে, একটা পড়াশোনা করছে, এমএসসি পড়ছে স্টুডেন্ট একটা, সেও পৌঁছবে বিধানসভায়। আবার অন্যদিকে বলা যায় সর্বকনিষ্ঠ বিধায়ক হবে আমাদের এই বাংলার বিধানসভা। তো আমাদের দায়িত্ব স্বাভাবিকভাবে সবারই অনেকটা বেড়ে গেছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই 164 এবং 165 বুথে আরো অনেক 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 বেশি লিড হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, 3 বারের মুখ্যমন্ত্রী, মনে রাখতে হবে। একবার 11-য়, একবার 16-য়, একবার 21-এ। আচ্ছা, আমরা কি কখনো তার জীবনযাত্রার কোনো হেরফের দেখেছি? উনি আমাকে পাঠান বলে আমার ভারতবর্ষের বহু জায়গায় যাবার সুযোগ হয়েছে, অনেক মুখ্যমন্ত্রীদের দেখার সুযোগ হচ্ছে। দেখি সামনে 4টে বন্দুক, পেছনে 50টা বন্দুক, এমনকি এখানে যারা ছোট বড় ঘুরে বেড়ায় তাদেরও চারিদিকে বন্দুকই বন্দুক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে ঘুরে বেড়ায় মানুষ, তার কিন্তু যেতে কারোর সাথে হাত মেলাতে অসুবিধা হয় না। কোনো সিকিউরিটি তাকে বাধা দিয়ে বন্দুক দিয়ে দেখিয়ে দিয়ে তার জীবনযাত্রার অদল বদল করে দিচ্ছে, এমনটা হয়নি। সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নেত্রী, বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী। তাহলে তার হাতকে শক্তিশালী করতে হবে তো। এই বাংলায় যা যা করেছেন কিনা, হ্যাঁ নিশ্চয়ই কাজ করতে গেলে কখনো কোথাও হয়তো কোনো গ্যাপ থেকে গিয়ে থাকতে পারে। যেমন এক্ষুনি রাস্তার কথা হচ্ছিল, রাস্তার কাজ শুরু হবে, ইতিমধ্যে সব কিছু পাস হয়ে গেছে, বলেছে গোপাল, বলেছে প্রধান, পাস হয়ে গেছে এবং সেগুলো টেন্ডার সব হয়ে গেছে, কাজ হবে, এ বিষয়ে সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আপনি শুধু মালি পোতা ভাববেন না, আপনি সারা বাগদাটা ভাববেন। বাগদা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দেয়নি বাগদা সার্বিকভাবে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় মালি পোতায় রাস্তার পয়সা দেবেন না, স্যাংশন করতে বলবেন না? এমনটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নন। সুতরাং যেখানে যেখানে যা প্রয়োজন
যেখানে যেটা করার প্রয়োজন সেটা সব সময় করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে দৃষ্টিপাত করে এবং সেগুলো নিশ্চিতভাবে করা হবে। কিন্তু ভাবতে হবে যে যারা আসে এখানে ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট চাইতে, যারা কেন্দ্রীয় সরকারে ওই বলছিল দূষণ সময় ওরকম হয়েছিল আপকা বার 200 বার, তারপরে ওই চু কিটকিট খেলতে খেলতে খুব করে চু হয়েছিল দূষণ, তারপর কিটকিট করতে করতে এসে কাল কল্যাণ যেমন বললো 77-এ থেমে গিয়েছিল। আর এবারেও 400 ওই চু করে কিটকিট করতে করতে 240-এ থেমে গেছে। কিন্তু এই বাংলায় যে টাকা পাওয়ার কথা 1,71,688 কোটি, সেই টাকাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ওই চুকিট সরকার দেয়নি এখনো পর্যন্ত। আমরা গিয়ে দিল্লিতে বলে এসেছি। সুতরাং আজকে যেটা প্রাপ্য আপনাদের, ভারতীয় জনতা পার্টি যখন বলতে আসবে বলবে ভাই ভোট তো চাইছো, কোন প্রকল্পে 100-র মধ্যে 100 টাকা দাও বলো তো। নয় আমরা 40 দিই, নয় 50 দিই, এমনকি অনেক প্রকল্প আছে যেখানে 75 টাকা দিতে হয়, ওরা 25 টাকা দেয়। সেইখানে টাকাগুলো যদি বন্ধ করে দেয় তাহলে কি হয়? তাহলে উন্নয়নের কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি তো নিশ্চয়ই চাইবেন, আপনি রাস্তা চাইবেন, আপনার যেখানে যেখানে স্কুল ICDS সব চাইবেন, এটা আপনার অধিকার। কিন্তু এটাও আপনাকেই বলতে হবে ওদের বুঝিয়ে দিয়ে, এবং বাগদার নির্বাচন থেকে তার একটা ইঙ্গিত চাপ দিল্লিতে যে এখানে টাকা বন্ধ করে রেখে চলবে না। আসছো আর যাচ্ছ আর নানান কথা বলছো, কিন্তু বাংলার প্রাপ্য টাকা দিচ্ছ না, এটা কেন? তাই সেইখানে দাঁড়িয়ে আমি 164 আর 65 এই দুই জায়গাকার মানুষের কাছে আবেদন রাখবো যে এটার বিরুদ্ধেও কিন্তু আওয়াজ তুলতে হবে। আগামী দিন ভোট তো হবেই, কিন্তু তার সাথে এই যে বঞ্চনা, শান্তনুবাবুদের গিয়ে জিজ্ঞেস করুন এই বঞ্চনা কেন? অনেক তো পেলে, অনেকবার তো জিতলে, কি করলে তাহলে বাংলার জন্য? করলেটা কি বাংলার জন্য? আনলেটা কি? খালি বঞ্চনা ছাড়া তো আর কিছু দাওনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেন সেটা করেন। দেখুন, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে অন্য কোনো প্রদেশে হয় না, শুধুমাত্র বাংলায় সমস্ত ব্যয়বহুল চিকিৎসা সরকারি ব্যবস্থার মধ্যে বিনা পয়সায় হয়, এটা অন্য কোনো প্রদেশে হয় না। তাহলে এই যে একটার পর একটা এই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেয়া, আর তুমি 100 দিনের কাজ করিয়ে নিয়ে যাবে বাবা শান্তনু বাবু, তুমি 100 দিনের কাজ তোমার সরকার করলো, বললো, করালো, 21 সালে করিয়ে তার টাকা দিলে না। তুমি এসে দেখে গেলে কত, দেখে গেলে হিসেব করে গেলে 59 লক্ষ, তার টাকা দিল মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বঞ্চিত রাখতে চান না। তাই শুধুমাত্র অর্থনৈতিক কোষটা হচ্ছে বাংলার, অর্থাৎ বাংলার ফান্ড থেকে সেই টাকা 59 লক্ষ মানুষের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। আবার আবাস যোজনা 18 সালে সার্ভে করে গেছে, 18 সাল সার্ভে করে গেছে, আমরা 24 সালে রয়েছি। আইন কি বলে? আইন কি বলে? তো পৌরসভায় ওরা আছে, এখানে আমাদের আইনসভার মুখ্য সচেতক তিনি রয়েছেন আমাদের নির্মল দা। আইন কি বলে? আইন বলে যখন অ্যাপ্লিকেশন করেছে তখন সেই কন্ডিশনগুলো সে ফুলফিল করেছে কিনা। তুমি 6 বছর পরে নাকি 8 বছর পরে নাকি 10 বছর পরে তোমার যখন ঘুম ভাঙবে তখন তুমি মনে করবে আমি দেব, তার মানে এই নয় যে তোমার ওই কন্ডিশনগুলো 10 বছর পরে ফুলফিল করে রাখতে হবে। অর্থাৎ ধরুন একটা ছেলের বয়স বেড়েছে, তার তো বিয়ে হবে, তার তো সন্তান হবে, তাহলে কি চাইটা কি আবার ওই ডিজিটাল ইন্ডিয়া বলে আবার প্রাগ ঐতিহাসিক যুগে আমরা ফিরে যাই? খাটের ওপর কেউ শুচ্ছে বাবা মা, খাটের নিচে ছেলে বউ, কারণ তার তো আর জায়গা নেই, কারণ ওই জায়গা করলে আবাস যোজনা দেবে না। বুঝুন, এটা কি আইন হতে পারে নাকি? এটা কি জেনারেল প্রিন্সিপালস অফ ল হতে পারে নাকি? এই জায়গা
বাগদার মানুষ যে ওদের দিয়েছেন, কি দেখে দিয়েছেন বাগদার মানুষ? 164-65 আপনারা জিতিয়েছেন। আপনারা আপনাদের সঙ্গী সাথী যারা অন্যান্য বুথে আছে, যেখানে আমাদের পরাজয় হচ্ছে, সেখানে তাদের বলবেন কি দেখে দিয়েছো, কি জন্য দিয়েছো, কি যেন একটা দেবে, কি একটা দিয়েছে, 13টা না 14টা কি নাকি নাগরিকত্ব দিয়েছে। আচ্ছা, নাগরিক তো ইতিমধ্যেই আছে, আবার ওটা মেডেলটা কিসের মেডেল? সোনার মেডেল, রূপোর মেডেল, না কিসের মেডেল? আলাদা করে কিসের মেডেল যে নাগরিককে আবার দ্বিতীয়বার নাগরিকত্ব দিচ্ছে? এ তো বোঝা যায় না যে কি বলতে চায়। আর দেখবেন আর পাত্তা পাবেন না, আর আসবে না। ওই যে 200 পরে বলেছিল, তারপর চলে গেছে 77-এ থেকে, এবারেও ওইখানে অনেক বক করে এবার 18 থেকে নেমে এসেছে 12-তে, আর এদিক বাড়াবে না। সুতরাং এইগুলো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলেন না, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভারতের কেন্দ্রে যারা আছে তো চলে। আজকে দেখবেন ভালো করে এনডিএ, এখন হঠাৎ এনডিএর কথা মনে হয়েছে। এখন আর যেহেতু ওই চুকিট করে 240-এ ঠেকেছে, তাই এনডিএর কথা মনে হয়েছে। এখন এনডিএ, আচ্ছা একটা নজর করে দেখবেন, আমি দেখছিলাম আস্তে আস্তে একটা ভারতীয় জনতা পার্টির মিটিং, ওখানে হবে আর কি হবে, একজন গেরুয়া একটা পড়েছে আর কি, মানে উত্তরীয়, তিনি কোনো নেতা হবে না, তোরা যে কেউ, আমার তাতে আপত্তি নেই। আমি দেখছি যে গেরুয়া ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, আর গেরুয়া পড়েন না। এটা ভালো করে দেখবেন, যখন সংসদে বসে আছেন কেউ পড়ে না, গলায় কারণ নেই, 2-1জন টিম করে জ্বলছে, এখনো বুঝতে পারেনি, হয়তো পাঞ্জাবিটা পড়ে আসছে। ওই যে রং দে মোহে গেরুয়া গান ছিল অরিজিৎ সিং এর, আর এখন হচ্ছে ছোড় দে মোহে গেরুয়া, আর গেরুয়া বলছে, আর গেরুয়া নয়, আর ত্যাগের রং নয়। রাম মন্দির করে শ্রী রামচন্দ্র বলে দিয়েছে। এত মিথ্যে কথা বললে আর রাম মন্দিরের অযোধ্যায় জেতা যায় না, তাই অযোধ্যায় যেতে দিন। যেখানে রাম মন্দির বলেছে সেখানে পরাজয় হয়েছে। এখানেও সাষ্টাঙ্গে প্রণাম করলে ঈশ্বর অথবা আল্লাহ সন্তুষ্ট হয়ে যান না। সুতরাং কাজ করে মানুষের পাশে থেকে তার সন্তুষ্টি করতে হয় এবং তার আশীর্বাদ পেতে হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 22 থেকে 29-এ গেলেন, আর আপনি 18 থেকে 12 এখানে চলে এসেছেন। তা এত লেকচার দিয়ে লাভ হবে না। এখানে বাগদার মানুষ এবার সর্বকনিষ্ঠ যে বিধায়ক, এখান থেকেই তাকে নির্বাচিত প্রতিনিধি করে পাঠাবে। আমার আত্মবিশ্বাস, আমার বিশ্বাস যে বাংলার মায়েরা তারা তো আছেনই, কিন্তু বাংলার মায়েদের সাথে সাথে আমার ভাইদের কাছে আবেদন, আপনারা তো মায়েরই গর্ভ থেকে সূর্যের আলো দেখেছেন, সেই মায়ের নামে শপথ করে বাংলাকে কিন্তু এবার এই মহিলা প্রার্থী তাকে জেতাতে হবে। মহিলাদের সাথে ওই ধরনের ব্যবহার করলে ঈশ্বর তুষ্ট হন না, আল্লাহ ভগবান কেউ তুষ্ট হন না। খালি সাম্প্রদায়িক কথা নিয়ে মাতামাতি, আমরা সাম্প্রদায়িকতা চাই না, আমরা সাম্প্রদায়িকতা করি না। আমাদের কাছে সমস্ত মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত ধর্মের মানুষ আমাদের কাছে সমান, এবং তাদের নিজেদের অধিকার আছে ভারতবর্ষে একজন নাগরিক হয়ে সেই অধিকার প্রতিষ্ঠা করতে তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন। আমার সংবিধান বলে, এটা সংবিধানের 75তম বছর চলছে, এটা আমরা মনে রাখি, কারণ 1950 সালে আমরা সংবিধান প্রয়োগ পেয়েছিলাম আমাদের অধিকার। 1949-এর নভেম্বরে সংবিধান, 26শে নভেম্বর 1949, আর 26শে জানুয়ারি 1950 থেকে তা প্রয়োগ হয়েছে। আমরা 75তম দিবস করেছি 26শে জানুয়ারি 2024, আর এটা 75তম বছর 2024, 75তম বছর চলছে। এই 75তম বছরে ভারতবর্ষের নাগরিকরা বলে দিয়েছে, তোমাদের একনায়কতন্ত্র চলবে না। আমার ভারতবর্ষ বলে সংবিধানে বহুদলীয় তন্ত্র থাকবে। তুমি বলেছিলে ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান ভোট, ওটা হবে না। ভারতবর্ষের নাগরিক সেই মতামত দিয়েছে। ফলে ওই চুকিটকিতে
জুয়া ছেড়ে দিয়ে ওই নীতিশ কুমার না হলে ওই চন্দ্রবাবু নাইডুর কাছে নতজানু হয়ে বসেছে। ফলে শান্তনুবাবুদের দলে কোনো কিছু নেই, আদর্শ নীতি বলে কিছু নেই। কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, তারা শুধুমাত্র নিজেদের কথা ভাবেন আর সাম্প্রদায়িকতার বীজ বোনেন। তাই আমরা আবারও বলছি, হাত জোর করে প্রণাম করলে ঈশ্বর আমায় দেখবেন, আর হাত দুটো ছড়িয়ে নিয়ে আমি যদি আল্লাহর কাছে দোয়া চাই তাহলে ঈশ্বর আমায় প্রত্যাখ্যান করবেন, এমন হয় না, এমন হবে না। সুতরাং দুটোই একসাথে, ঈশ্বর অথবা ভগবান বলি আর আল্লাহ বলি, পথ তো একটাই। রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। তাহলে সেই পথ ধরে আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছবো। লক্ষ্য হচ্ছে আমার দেশকে বড় রাখবো, আমার বাংলাকে সর্বশ্রেষ্ঠ করব। আর সেই সর্বশ্রেষ্ঠের জায়গায় পৌঁছতে গেলে মধুপর্ণা ঠাকুরকে আবার বাগদা থেকেই জেতাতে হবে। কারণ বাগদা অনেকদিন কোনো আমাদের বিধায়ক দেয়নি। তাহলে এখান থেকে বিধায়ক হলে একটা অ্যাডিশন হবে, এক্সট্রা অ্যাডিশন হবে একটা এই বাংলার বিধানসভায়। তাই মধুপর্ণা ঠাকুরের পক্ষে নিশ্চিতভাবে আপনাদের সমর্থন তো থাকবেই। আপনাদের যতজন চেনা আছে তাদেরকে বলবেন যাতে মধুপর্ণা ঠাকুরকে ভোট দিয়ে বিজয়ী করেন। আপনাদের আর কি বলবো, আর অন্য কথা বলে বুঝিয়ে এটা ওটা সবই আপনারা জানেন, তাই এত লিড দিয়েছেন। আর বলছিলেন নির্মলদা যে এবার সবটা মিলিয়ে 4,000 নাকি কত, 4.4 বলেছে। এসব হতে হবে, আর 4টে বুথ মিলে তা হতে হবে। খালি এখানে কম দিলে হবে না, বেশি বেশি করে দিতে হবে, বেশি। সুতরাং মানুষ আজকে এগিয়ে এসছেন, বুঝে গেছেন যে এগুলো শুধু মিথ্যা প্রতিশ্রুতি এবং বাগদায়। আমার নিশ্চিত বিশ্বাস যে এবার মধুপর্ণা ঠাকুর বিজয়ী হয়ে বিধানসভায় যাবে এবং আমাদের মুখ্য সচেতক তাকে পথ প্রদর্শন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই কর্মী সমাবেশ আমরা এখানেই